সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আমরা গত পর্বে 9 নম্বর পর্বটা শেষ করলাম। সেই পর্বে আমরা তোমাদের 33 এবং 34 এরকম কিছু একটা অঙ্ক করেছি। যাই হোক, আজকে আমরা নবম পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নবম পর্বে তোমাদেরকে 36 অনুশীলনী 36 এবং 37 এই দুটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্ক দুটি সহজ, তবে একটু গভীর মনোযোগ দিয়ে একটু দেখতে হয় বা অঙ্কটা করতে হয়, তাহলে খুব সহজ হয়ে যায়। তো তোমরা আমি আশা করছি তোমরা গভীর মনোযোগ দিবে। প্রথম দেখো, তোমাদের 36 নম্বর প্রশ্নটি দেখো, যে দাঁড়বে শর্ত হচ্ছে এ থেকে রওনা দিয়ে বিতে যে আবার ফিরে আসতে হবে। এই এ বিন্দু থেকে রওনা দিয়ে বি বিন্দুতে যাবে, আবার বি থেকে এতে ফিরে আসতে হবে। এইটাই হলো কিন্তু তোমার কাছে শর্ত। এখন বলা আছে দাঁড়ের বেগ ধ্রুব থাকলে, মানে দাঁড়ের বেগের কোনো কম বেশি নাই। দাঁড় অনুকূলে গেলেও যে বেগ আছে, প্রতিকূলে আসলেও সেই বেগই আছে। যদি এরকম হয়, তাহলে স্রোত থাকলে বেশি সময় লাগবে এই গিয়ে ফিরে আসতে, মানে যাওয়া এবং আসা দুটো সময় একসঙ্গে আমাদের যোগ করতে হবে। তো স্রোত থাকলে সেই সময়টা বেশি হবে, নাকি স্রোত না থাকলে সেই সময়টা বেশি লাগবে, এটাই তোমাদের কাছে প্রশ্ন। বন্ধুরা, এই ধরনের অঙ্ক এর আগে আমরা করিয়েছি, তোমরা দেখেছো আগের পর্বগুলোতে, যে এই ক্ষেত্রে আমরা প্রথমেই স্রোতের বেগ এবং দাঁড়ের বেগ ধরে নেই, তারপর আমরা অনুকূলে বেগ বের করি, প্রতিকূলে বেগ বের করি। যদি বের না করি, তাহলে অনুকূলে যেতে কত সময় লাগবে আমরা বের করব কি করে? আমরা বেগ বের করলে দূরত্বকে, এই যে আমরা ধরে নিলাম এ থেকে বের দূরত্ব ডি। এখন অনুকূলের বেগ যদি আমরা বের করতে পারি, তাহলে ডি বাই সেই বেগ, এটা করলে আমরা সময় বের করতে পারবো। আবার প্রতিকূলেও ডি ভাগ হচ্ছে সেই বেগ, অর্থাৎ দূরত্ব ভাগ বেগ সমান কিন্তু সময়। আচ্ছা বন্ধুরা, চলো আমরা যে ধরে নিলাম, যে ধরি যে এ থেকে বি এর দূরত্ব সমান হচ্ছে ডি, এবং আরও কি ধরলাম, এবং দাঁড়ের বেগ হচ্ছে এক্স, এবং স্রোতের বেগ ধরলাম আমরা ওয়াই। স্রোতের বেগ ধরলাম আমরা ওয়াই। সুতরাং তাহলে দেখো তো, অনুকূলে মানে যাওয়ার সময়টা যদি অনুকূল হয়, ধরো স্রোত এইদিকেই যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি অনুকূল এই দিক যাওয়ার সময়টা যদি অনুকূল হয়, তাহলে আমরা অনুকূলে বেগ বের করি। সুতরাং অনুকূলে, বন্ধুরা তোমরা এতক্ষণ জেনে গেছো কিন্তু অনুকূলের বেগটা কি। অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে, দাঁড়ও সেদিকে, বা নৌকা বা তুমিও সেদিকে যাচ্ছ, তাহলে তোমার যে বেগটা হবে সেটাও ওদিকে যাবে, স্রোতও নিয়ে যাবে, দুটোই যোগ হবে। অনুকূলে দুটোই যোগ হয়, তাহলে বেগ সমান এক্স প্লাস ওয়াই, এইটা কিন্তু হবে। এবং প্রতিকূলে কি হবে দেখো তো, প্রতিকূলে বেগ কিন্তু হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। মানে তুমি ধরো ঘন্টায় 10 কিলোমিটার আসতে পারো, কিন্তু যখন তুমি অনুকূলে স্রোতের উজান দিকে আসছো, স্রোতের বেগ যদি 2 কিলোমিটারও হয়, তাহলে 2 কিলোমিটার তোমাকে দেরি করে দিবে। অর্থাৎ তোমার বেগের মধ্যে থেকে 10-এর মধ্যে থেকে 2 বাদ দিয়ে তুমি 8 কিলোমিটার এগোতে পারবা। তাহলে প্রতিকূলে বেগ হয়, সেই জন্য যে দাঁড় বা নৌকার যে বেগ থাকে তার থেকে স্রোতের বেগটা বাদ যায়। এখন বন্ধুরা দেখো তো, যে এ থেকে বিতে যেতে সময় যদি t1 হয়, তাহলে সেই t1 সমান কত দেখো তো, যে এখন এ থেকে বিতে যেতে সময় যদি তোমার t1 হয়, t1 হলে t1 সমান বের করতে পারবা না, ওই যে দূরত্ব ভাগ হচ্ছে বেগ সমান দূরত্ব হচ্ছে আমাদের ডি, আর বেগ হলো আমাদের কোথায়
যেতে যাওয়ার সময় কিন্তু অনুকূল, আমি এই যে তীর চিহ্ন দিয়ে রেখেছি, মানে স্রোত ওদিকে যাচ্ছে, তাহলে কিন্তু এই অনুকূলের বেগটা হবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবং এবং যদি আসতে সময় t2 হয় তাহলে t2 সমান কি হবে জানো? t2 তো তুমি স্রোতের উজানে আসতেছো, প্রতিকূলে আসতেছো, তোমার বেগের মধ্যে থেকে স্রোতের বেগ তোমাকে খেয়ে দিবে। তাহলে দেখো এখানেও দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্ব যদি d হয় আর তোমার এই যে প্রতিকূলের বেগটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু বন্ধুরা এরকম হলো। তাহলে স্রোত যখন আসে আমরা কিন্তু সেই হিসেব করছি, তাহলে স্রোত থাকলে মোট সময় কত হবে দেখো তো। সুতরাং স্রোত থাকলে মোট সময় যদি টি হয়, টি হলে টি সমান কি হবে? t1 যোগ t2 না, সমান সমান t1 এর মান দেখো তোমরা বের করছো এখানে ডি বাই এক্স ওয়াই, এই ডি বাই এক্স প্লাস ওয়াই প্লাস t2 কত দেখো তো, t2 কত? t2 হচ্ছে ডি বাই এক্স মাইনাস ওয়ান, কেন ওয়াই, সরি এক্সট্রিমলি সরি, এখানে কিন্তু ওয়াই হবে। আচ্ছা, তাহলে ডি বাই এক্স মাইনাস ওয়াই, যদি তোমরা এটা কাজ করো তাহলে কি হয় দেখো তো, লসগু হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই প্লাস প্লাস কেটে যায়, মাইনাসটা থাকে, যদি ডি দিয়ে গুণন করে দাও তাহলে ডিএক্স মাইনাস ডি ওয়াই হলো প্লাস, এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস কেটে যাবে, এক্স প্লাস ওয়াই থাকবে, গুণন করে দাও তাহলে ডিএক্স মাইনাস ডি ওয়াই। বন্ধুরা দেখো ডিওয়াই কেটে গেছে, কি থাকছে? 2dx, আর নিচে থাকছে এইটা ফর্মুলা করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা খেয়াল রেখেও যদি স্রোত থাকে তখন কিন্তু আমাদের সময় এইটা লাগলো, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আমরা হিসাব করব স্রোত না থাকলে কত সময় লাগবে। বন্ধুরা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো স্রোত থাকলে কিন্তু আমাদের এরকম লাগতো ডি বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অনুকূলে, কিন্তু স্রোতই যদি না থাকে তাহলে তো ওয়াই নাই, তাহলে স্রোত না থাকলে অনুকূলে হবে ডি বাই এক্স, আবার প্রতিকূলে কী ছিল? ডি বাই এক্স মাইনাস ওয়াই। তোমার স্রোতই নাই, স্রোত কিন্তু নাই, তাহলে এই ওয়াইটা থাকবে না। এই কথাটা তোমরা বুঝলেই এই ম্যাথটি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা লিখব যে স্রোত না থাকলে, এখন স্রোত না থাকলে যেতে সময়, দেখো যে যেতে সময় লাগবে, যদি তোমরা t1 বের করো, যে স্রোত যখন নাই তখন ডি বাই কিন্তু এক্স প্লাস ওয়াই কিন্তু হবে না, স্রোত তো নাই মানে স্রোতের খবরই নাই এইটা, এবং আসতে সময় লাগবে, দেখো তো আসতে সময় লাগবে t2 সমান হবে ওই ডি বাই এক্স, স্রোত তো নেই, তাহলে যেতে এবং আসতে মোট সময় লাগবে কত? যেতে, সুতরাং যেতে ও আসতে সময় যদি টি হয়, তোমার টি সমান কি হবে? এই t1 যোগ এই t2 হবে, যোগ করে দাও, t1 হচ্ছে ডি বাই এক্স প্লাস এটাও ডি বাই এক্স, তাহলে কি হয়? লসগু যদি করো এক্স হয়, এখানে একটা ডি হয় প্লাস এখানে একটা ডি হয়, তাহলে দেখো তো কি হয়? এখানে হলো হচ্ছে 2d ডিভাইডেড এক্স হয়। কিন্তু বন্ধুরা দেখো আমাদের এইটা যোগ করলে, লসগু করলে হচ্ছে 2d বাই এক্স। এখন যদি আমরা উপরে আর নিচে লব আর হরকে এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কি হয় দেখো তো? 2dx হয় আর নিচে এক্স স্কোয়ার হয়। বন্ধুরা এখন খেয়াল করো, স্রোত থাকলে কিন্তু লব ছিল 2dx, স্রোত না থাকলেও লব আছে 2dx, তাহলে আমরা লব নিয়ে হিসেব না করি, লব তো দুই জায়গায় এক। এখন আমরা হর নিয়ে হিসেব করি, হর যেটা ছোট সেটা কিন্তু সময় বেশি লাগবে,
আর হর যেটা বড় সেটা কিন্তু সময় কম লাগবে। একই ভগ্নাংশ উপরে ধরো 5 আছে, দুইটারই 5 আছে। এখন এখানে যদি তোমার থাকে হচ্ছে দুটাই মনে করো 15 আছে, এখানে যদি 3 থাকে আর এখানে যদি 5 থাকে, দেখো কোনটার মান বড়? হর যেটা ছোট সেটার মান বড়, এখানে মান আসবে 5 আর এখানে মান আসবে 3। বোঝা গেছে জিনিসটা? যে লব যদি সমান থাকে তাহলে হর যেটা বড় সেটার মান ছোট আসবে, আর লব যেটা ছোট সেটার মান বড় আসবে। এইটা হলো থিম। তাহলে আমরা এখানে কি লিখবো জানো? এই যে ওয়াইটা আছে, ওয়াই এর যে কোনো মানের জন্য এই ওয়াই এর মান যাই হোক, এইটা এক্স স্কোয়ার, ধরো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স যদি 5 হয় 25 হলো, ধরো এক্স স্কোয়ার মানে হচ্ছে 25। এখন এখানে কিন্তু এক্স স্কোয়ার থেকে কিছু বাদ গেছে, এক্স স্কোয়ার থেকে কিন্তু কিছু বাদ গেছে, তাহলে এই জিনিসটা ছোট না? অবশ্যই ছোট। এই জিনিসটা কিন্তু ছোট, সেটা আমরা লিখব যে ওয়াই এর, তোমরা নিচে নিচে এসো, ওয়াই এর যে কোনো মানের জন্য, যে মানই বলো তোমরা, 1 দাও 2 দাও যাই দাও কম হয়ে যায় কিন্তু, শূন্য ছাড়া যে কোনো মান দাও, যে কোনো মানের জন্য এই জিনিসটা কিন্তু বড় হবে। বুঝছো? এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা হবে। তাহলে এক্স স্কোয়ার যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে এই পুরো জিনিসটার মান ছোট হয়ে আসবে না? তাহলে সুতরাং আমরা লিখব যে 2dx বাই এক্স স্কোয়ার, এই মানটা কিন্তু অলরেডি ছোট হয়ে যাবে। আমরা চিহ্নটা ঘুরিয়ে দেব যে এক্স স্কোয়ার যদি বড় হয় তাহলে এই পুরো মানটা হবে ছোট। কার থেকে? এই 2dx ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো তো, এটা কম সময় না? এটা কম সময়। এটা কখন? স্রোত না থাকলে। লিখে দেখবা, সুতরাং স্রোত না থাকলে সময়, স্রোত বেশি সময়, স্রোত না থাকলে সময় কম লাগবে। তোমরা দিবা স্রোত না থাকলে সময় কম লাগবে। এটাও কিন্তু সঠিক, এটাও কিন্তু সঠিক। আবার কেউ যদি বলে যে এটা না দিয়ে, সুতরাং স্রোত থাকলে, স্রোত থাকলে যেমন এখানে স্রোত ছিল, স্রোত থাকলে সময় বেশি লাগবে, এই উত্তরও সঠিক। সময় বেশি লাগবে। বন্ধুরা দুটো একই কথা, স্রোত না থাকলে সময় কম লাগে, তাহলে স্রোত থাকলে কি হবে? সময় বেশি লাগবে। তোমরা যে কোনো একটা দিবে, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। বন্ধুরা চলো আমরা এবার 37 নম্বর অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 37 নম্বর অঙ্কটি একটু বড়, আমি খুব সংক্ষেপে লিখেছি। তোমরা যদি একটু অঙ্কটি দেখে নিতে চাও, এই 37 দেখো, একটু ভালো করে দেখো যে একটি মাঠে ধ্রুব হারে ঘাস বৃদ্ধি পায়। ধ্রুব হারে মানে কি জানো? প্রতিদিন একইভাবে বৃদ্ধি পায়। তারপরে বলা আছে 17টি গরু 30 দিনে সব ঘাস খায় ফেলতে পারে, আর 19টি গরু 24 দিনে সব ঘাস খায় ফেলতে পারে। একদল গরু ঘাস খাওয়া শুরু করলো, 6 দিন পর 4টি গরু বিক্রি করা হলো। এখন ঘাস খাওয়া শেষ করতে আরও 2 দিন সময় বেশি লাগলো, তার মানে 6 দিন ঘাস খাওয়ার পরে কিন্তু আরও 2 দিন লাগছে। তাহলে টোটাল কয়দিন লাগছে ঘাস শেষ করতে? 6 আর 2 8 দিন। এখন দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল, এটা কিন্তু আমাদের প্রশ্ন। তোমরা বইটি খোলো, 37 নম্বর প্রশ্নটি বের করো এবং তারপরে তোমরা এই ভিডিওটি দেখো, কারণ আমি বোর্ডে সংক্ষেপে তোমাদের এই তথ্যগুলো একটু তুলে নিয়েছি। বন্ধুরা চলো আমরা ম্যাথটা একটু করার চেষ্টা করি, দেখি বুঝি কি না। বন্ধুরা দেখতে পাচ্ছ যে 17টি গরু 30 দিনে শেষ করে ফেলতে পারে, আর 19টি গরু 24 দিনে। একদল গরু ঘাস খাওয়া শুরু করার পরে 6 দিন খাওয়ার পরে 4টা গরু বিক্রি করা হলো, 2 দিন সময় বেশি লাগলো এই বিক্রি করার কারণে। শুরুতে গরুর সংখ্যা কত ছিল? তো আমরা যদি একটা কথা মনে করি যে প্রতিদিন কতটুকু ঘাস বৃদ্ধি পায়,
বন্ধুরা ধ্রুব হারে বলা হয়েছে, কিন্তু সেই হারটা কিন্তু বলা হয় নাই কি হারে কি হারে বৃদ্ধি পায়। তো আমরা শুরুতে ধরে নিই যে শুরুতে ঘাস ছিল এক্স, ওই মাঠে প্রথম যখন খাওয়া শুরু করলো, গরুরা ঘাস খাওয়া শুরু করলো, এক্স পরিমাণ ঘাস ছিল এবং প্রত্যেক দিন ওয়াই পরিমাণ ঘাস বৃদ্ধি পায়। তাহলে বলো তো 5 দিনে বৃদ্ধি পাবে 5y, 10 দিনে বৃদ্ধি পাবে 10y, 30 দিনে বৃদ্ধি পাবে 30y, এরকম বৃদ্ধি পাবে না? এক্স তো আসেই, তার সাথে এটা যোগ হবে। তাহলে আমরা কি করব, যে ধরি দেখো, ধরি মাঠে শুরুতে আর কি, শুরুতে ঘাস ছিল এক্স এবং প্রতিদিন বৃদ্ধি পায়, প্রতিদিন বৃদ্ধি পায় হচ্ছে ওয়াই এই পরিমাণ। এবং প্রতিটি গরু ধরে নিলাম যে প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে, মানে প্রতিটি গরু দিনে, একদিনে আর কি ঘাস খায় হচ্ছে আর পরিমাণ ঘাস খায়। এইটুকু একটুখানি খেয়াল করো, ঘাস ছিল এক্স আর প্রতিদিন বৃদ্ধি পায় ওয়াই। আমি তোমাদের বলেছি 30 দিনে বৃদ্ধি পাবে 30 ওয়াই, এক্সের সাথে 30 ওয়াই যোগ হবে মোট ঘাস সংখ্যা। আর গরু হলো প্রতিটি গরু আর পরিমাণ ঘাস খায়, এইটুকু আমরা আপাতত জানলাম। এখন দেখো তো 17টি গরু 30 দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে, তাহলে 30 দিনে ঘাস কত হবে? এক্স প্লাস 30y না, এটা টোটাল ঘাস সমান কে খায়? 17টি গরু। কয় দিনে খায়? 30 দিনে, গুণন 30। একটা গরু কতটুকু খায়? আর, তাহলে এতগুলো গরু কত খাবে? আর গুণন হবে, সেটাই বলতেছি। তাহলে প্রথম শর্ত মতে দেখো, ওই যে 17টি গরু নিয়ে যে শর্ত আছে, সেই শর্ত মতে হবে ঘাসের সংখ্যা হচ্ছে, এক্স তো আগেই ছিল আর ওদের 30 দিন খেতে সময় লেগেছিল, 30 দিনে ঘাস গজিয়ে গেছিল আরও 30 ওয়াই। এইটার সমান কিন্তু কয়টা গরু খাইছিল? 17টি গরু প্লাস কয় দিনে? 30 দিনে, প্লাস 9 ইন্টু একটা গরু কয় দিনে খায়? 8 দিনে। এইটা কীভাবে আসে জানো? দেখো যে একটি গরু একদিনে খায় হচ্ছে আর পরিমাণে ঘাস, অতএব গরুর সংখ্যা যদি বেশি হয় 17টি গরু, তাহলে কিন্তু আর এর সাথে গুণন হবে, আর গুণন 17 হবে। যদি একদিনের কাছে 30 দিন হয় তাহলে কিন্তু আরও 30 গুণন হবে। এইভাবে কিন্তু এই জিনিসটা এসেছে। বন্ধুরা আমি আশা করছি বুঝতে পেরেছো এইটা। এবং এটাকে যদি সমীকরণ 1 দাও এবং দ্বিতীয় শর্ত মতে দেখো কি হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে 19টি গরু 24 দিনে ঘাস খেতে সময় লেগেছিল, তাহলে 24 দিনে কতটুকু ঘাস গজায় আমরা সেটা চলো দেখি। বন্ধুরা 24 দিনে কতটুকু ঘাস গজায়? 24 দিনে ঘাস গজায়, এক্স তো প্রথমেই ছিল আর 24 দিনে 24 ওয়াই ঘাস গজাইছে কিন্তু। আচ্ছা, এই ঘাসগুলো খাইছে কারা? 19টা গরু খাইছে। কয় দিনে খাইছে? 24 দিনে খাইছে। একটা গরু কতটুকু খায়? আর পরিমাণ খায়। এটি হচ্ছে সমীকরণ 2। বন্ধুরা এখন যদি আমরা যদি বিয়োগ করি, যে আমরা লিখব এখন 1 বিয়োগ 2 থেকে আমরা যা পাই, কি পাই দেখো তো। যদি এটা বিয়োগ করতে চাও তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, এক্স কেটে যাবে, কিন্তু আমরা দেখাবো না এখানে। আর এখানেও চিহ্ন বদলে যাবে, 30-এর মধ্যে 24 বাদ গেলে 6 থাকবে। তাহলে দেখো এ পাশে কিন্তু থাকতেছে হলো 6y, আর কিন্তু কিছু থাকে না। আর ওই পাশে কি থাকে দেখো তো, আমরা একটু হিসাব করব। ওই পাশে 17 51, এইটা হবে হচ্ছে 3 17 51, 510, এটা আর হবে, বিয়োগ হবে 24 আর 19 গুণন করলে যা হয়, 24 গুণন 19 গুণ করলে যা হয় বন্ধুরা 456 আর এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু থাকে 54। বন্ধুরা এখানে থাকে বা 6y সমান থাকে হচ্ছে 54 তাহলে তুমি এখান থেকে সুতরাং ওয়াই এর মান পেলা না, ওয়াই এর মান হচ্ছে 54
আর ডিভাইডেড 6 সমান সমান হচ্ছে 9r। কিন্তু ও এর মান বন্ধুরা তোমরা পেয়ে গেছো 9r। এই ও এর মান যদি যে কোনো একটা সমীকরণ তোমরা বসাও তাহলে কিন্তু তোমরা x এর মান পেয়ে যাবা। তাহলে ধরো আমরা লিখলাম y এর মান সমীকরণ ধরো 2 বসালাম, 2 বসিয়ে পাই কি পাই দেখো তো, 2 কি আছে, x আছে, প্লাস 24y আছে, তার মানে 24 গুণন y এর মান হচ্ছে 9r এইটা। আর ওই পাশে গুণন করলে একটু আগে আমরা গুণন করলাম 456r হয়, 456r হয়। এখন এইটা দেখো তো এইটা 9 আর 24 গুণ করলে কত হয়, এটা ওই পাশে কিন্তু বিয়োগ হয়ে যাবে, যে বা x সমান কি হয়ে যাবে, 9 আর 24 তোমরা গুণ করো, 24 গুণন 9 বন্ধুরা 216। তাহলে এই 456 আর বিয়োগ 216 আর বিয়োগ হয়ে গেল। এখন এইটা বিয়োগ করলে কি হয়ে যায়, দুইটা 456 বন্ধুরা 240 আর হয়। তাহলে সুতরাং x সমান হয় হচ্ছে 240 আর। বন্ধুরা x সমান হলো 240 আর। তোমরা এই দুটো কথা মনে রেখো যে এই জিনিসটা লাগবে আমাদের আর এই জিনিসটা লাগবে, কিন্তু আমাদের অঙ্ক প্রায় শেষ, একটু ধৈর্য ধরো, ধৈর্য হারা হয়েও না। যে তোমরা আবার বলতে পারো যে সহজ অঙ্কগুলো তো আমি করিয়ে দিলাম কিন্তু জটিল যেটা সেটা করিয়ে দিচ্ছি না, অথবা তোমরা অনেকেই পরবর্তীতে অনুরোধ করে ফেলো যে স্যার অত নম্বর অঙ্কটি করিয়ে দেন, যে কারণে আমি কিন্তু এই অঙ্কটা একটুখানি তোমার মনোযোগ দিয়ে করতে হয় এই আর কি। তো অঙ্ক হয়ে গেছে কিন্তু প্রায় বন্ধুরা, দেখো আমরা x আর o এর মান বের করে ফেলছি। এখন প্রশ্ন ছিল যে একদল গরু, কতগুলো গরু তা কিন্তু আমরা জানি না। এখন যদি আমরা ধরে নেই, তার আগে তোমরা একটা কথা মনে রাখো যে x সমান আমার বের করলাম হচ্ছে 240 আর y সমান বের করলাম হচ্ছে 9r। এই জিনিসগুলো আমাদের লাগবে, আর বাকিটুকু আমরা একটু মুছে দেব, নইলে আমাদের বোর্ডে জায়গা হচ্ছে না। দেখো তোমরা নিচে যাবা, আর তোমাদের এভাবে লিখে রাখার দরকার নাই, আমি মুছলাম জন্য মানটা লিখে রাখতে হলো আমার। এখন যদি আমরা ধরি যে শুরুতে গরুর সংখ্যা ধরো সি, কাউ মানে গরু না, আমরা সি ধরে নিলাম, যে সি হলে দেখো তো শর্ত মতে কি হয়, এই সি গরু কয়দিন ঘাস খেয়েছিল তোমরা জানো? সি মানে কয়টা গরু আমরা জানি না, 17টা হোক, 20টা হোক, 50টা হোক, তো এই সি সংখ্যক গরু কিন্তু ঘাস খেয়েছিল মোট 8 দিন। প্রথম খেয়েছিল 6 দিন, তারপর যখন 4টে বিক্রি করে দেওয়া হলো আরও 2 দিন তারা ঘাস খাইছে বাকি গরু, তাহলে মোট দিন কত? 8 দিন। 8 দিনে ঘাস কত গজায় দেখো তো, শুরুতে ছিল x আর 8 দিনে গজাবে 8y, সমান সমান খাইছে কারা, এই ঘাসগুলো কারা খাইছে? সি সংখ্যক গরু খাইছে হচ্ছে 6 দিন, আর একটা গরু খায় আর পরিমাণ ঘাস, প্লাস 4টে গরু বিক্রি করে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু C-4 হয়ে গেছে। এই গরু কয়দিন ঘাস খাইছে? 2 দিন ঘাস খাইছে। একটা গরু কয়টা ঘাস খায়? আর পরিমাণ ঘাস খায়। বন্ধুরা দেখো আমরা কি সুন্দর করে পরের শর্তটা সাজিয়ে ফেললাম, যে দলের শুরুতে যদি সি পরিমাণ গরু থাকে তাহলে 8 দিন তারা ঘাস খাবে, 8 দিনে এই পরিমাণ ঘাস হবে, আর সেই প্রথম 6 দিন খাবে এইটুকু ঘাস, পরে 2 দিন খাবে এইটুকু, এই সংখ্যক গরু, খাবে হচ্ছে এতটুকু, আর 2 দিন খাবে হলো এতটুকু। এখন দেখো আমরা যদি x আর y এর মান বসাই দেই, এই যে মানগুলো রেখেছি, x সমান হচ্ছে 240 আর প্লাস 8 গুণন y এর মান হচ্ছে 9r সমান সমান এই c গুণন 6 গুণন r প্লাস 2 ইন্টু C-4 গুণন r। এখন দেখো তো এই দুটো যোগ, এইটা গুণ করলে কি হয়? 8 নং 72 আর, তাহলে বা 240 আর প্লাস 8 নং 72 আর
সমান সমান এটা এইভাবেই রেখে দাও, সি গুণন 6 গুণন আর প্লাস 2 ইন্টু সি মাইনাস 4 গুণন আর। বন্ধুরা এই দুটো যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 2 আর 0 2 হয়, 7 আর 4 11 এইটা হয়, 7 থেকে 1 আর 2 একে 3 312। দেখো 312 আর সমান হচ্ছে সি গুণন 6 গুণন আর যোগ 2 মাইনাস সি মাইনাস 4 ইন্টু আর। এখন যদি উভয় পক্ষকে আমরা আর দিয়ে ভাগ করি কি হবে বলো তো? এখানে আর থাকবে না, এখানে আর থাকবে না, এখানেও আর থাকবে না। তা আমরা ধরো উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করলাম, তাহলে এ পাশে থাকলো 312 সমান ওই পাশে থাকলো এই আর নাই সি গুণন 6 প্লাস এখানেও আর নাই এই 2c গুণ করে দাও 2c মাইনাস এই 4 দুগুণে 8। আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে বন্ধুরা। দেখো 312 সমান সমান এখানে হলো 6c আর 2c 8c হলো। দেখো 8c মাইনাস 8, বা আমরা যদি এখন এই 8c এর মানটা রাখি, 8c এর মান, তাহলে 312 তো এখানে ছিলই, এই মাইনাসটা এই পাশে আসলে যোগ হয়ে যাবে না, এরকম হয়ে যাবে। তো একটু এই পাশে গেলাম, এর নিচে আর জায়গা হচ্ছে না, তাহলে 8c সমান কিন্তু আসতেছে হচ্ছে 12 আর 8 20, তাহলে 8c মানে আসতেছে হচ্ছে 320। তাহলে দেখো তো c সমান কত হয়? প্রশ্ন ছিল যে দলের শুরুতে কত সংখ্যক গরু ছিল, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে c সংখ্যক গরু ছিল, যে শুরুতে গরুর সংখ্যা ছিল c, তাহলে c এর মান বের হয়ে গেলে কিন্তু আমার উত্তর হয়ে গেল। তাহলে 320 ভাগ হচ্ছে 8, যদি তোমরা এখন এটা কাটাকাটি করো, সুতরাং c সমান আসবে হচ্ছে 4 8 32 40 লিখবা। সুতরাং 40টি গরু ছিল, 40টি গরু ছিল, এটা তোমাদের অ্যান্সার। বন্ধুরা c সমান 40 বের হয়েছে, তোমরা দিয়ে দিবা। সুতরাং মাঠে 40টি গরু ছিল শুরুতে। বন্ধুরা এই ছিল আজকে আমরা দুটি একটু বড় অঙ্ক ছিল জন্য আজকের পর্বে আমরা দুটো অঙ্ক বেছে নিয়েছি, সেটা হচ্ছে 36 এবং 37। একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখতে হয়, খুব জটিল অঙ্ক না, খুবই সহজ, বুঝতে খুব মজা লাগে, খুবই সহজ অঙ্ক। তোমরা একবার না মাথায় না আসলে আরেকবার ভিডিওটি দেখো, দেখবে তখন অঙ্কগুলো সহজ হয়ে গেছে। বন্ধুরা এরই সাথে আমরা কি করলাম, তোমাদের 3.5 অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন অধ্যায় নিয়ে, অথবা আরেকটি প্ল্যান আছে। এই যে আমরা 3.1 2 3 4 5 অধ্যায় শেষ করলাম, এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরে একটা করে প্রশ্ন থাকে। আমরা এরপরে প্ল্যান আছে যে বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। বন্ধু বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আল্লাহ হাফেজ।